আসসালামু আলাইকুম। বাংলাদেশে শুরু হয়েছে মব, বৈধ মব। মানে জুলাই আন্দোলনের সময় বা খারাপের বিরুদ্ধে ভালোর মব না। ধরেন জনগণ বা ছাত্ররা যখন রাস্তায় নেমেছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, বৈধ দাবি নিয়ে যখন রাস্তায় নেমেছে সেটাকে বিভিন্ন বড় বড় মিডিয়া হাউসগুলো বলেছে এটা হচ্ছে একটা মব। কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর চেঞ্জ হলো, বাংলাদেশের ইতিহাসে যতদূর জানি যে একজন ব্যবসায়ী গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছে। বিএনপি নির্বাচন পরিচালনায় যে কমিটি ছিল সেই কমিটির 17 নম্বর সিরিয়ালে বা 7 নম্বর সিরিয়ালে যেটাই হোক না কেন তার উপস্থিতি ছিল। তাকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটা মব সৃষ্টি করছে। কারণ হচ্ছে যে দল ক্ষমতায় যায় সেই দলের পক্ষে সবাই চলে আসে। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বর্তমান যে রাষ্ট্রপতি সে এখন বিএনপির অনেক গুণগান করতেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় কি কি হয়েছে না হয়েছে সত্য মিথ্যা বলে ছড়িয়ে বেড়াচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানতে পারছি। আবার নিউজে দেখলাম আজকে শেখ হাসিনার যে হত্যাযজ্ঞ চালিয়েছে জুলাই আগস্টে, সে হত্যাযজ্ঞর বিষয়ে নাকি সে কি বিবৃতি দিবে আগামী সংসদ অধিবেশনে। দেখা যাক সে কি বলে শেখ হাসিনার বিরুদ্ধে। যদিও সে শেখ হাসিনার পায়ের ধুলা নেওয়ার জন্য মানে উদগ্রীব ছিল, যখন শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি বানাবে বা তার আগে যখন তেলানোর দরকার ছিল তখন সে শেখ হাসিনার পায়ের ধুলা নিতে চাইতো। সেই নেতা বা বর্তমান রাষ্ট্রপতি কি বলে শেখ হাসিনার বিরুদ্ধে এটা বাংলাদেশের জাতি জানতে চায়। সামনে দেখা যাবে কি বলে। বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটবে বাংলাদেশের জনগণ আশা করে নাই, সেটাকে বাংলাদেশের জনগণের দেখতে হচ্ছে বা দেখতে বাধ্য হচ্ছে। বাংলাদেশে এখন বৈধ মব চালু হয়ে গেছে। বাংলাদেশে এখন চাঁদাবাজির বৈধতা পাওয়া গিয়েছে এবং এই জন্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফুটপাতে ভাঙচুর, মানুষ হত্যা, যাত্রাবাড়িতে একজনকে হত্যা করলো চাঁদাবাজির জন্য। মানে হচ্ছে আপনি একদিক দিয়ে গণতন্ত্রের কথা বলবেন, মানে আপনার ক্ষমতায় আসার জন্য গণতন্ত্র লাগবে। আপনার ক্ষমতায় আসার জন্য পাকাপোক্ত করার জন্য সব জায়গা সেট আপ করার জন্য মব করলে সেটা আপনার পক্ষের মব, এটাকে মব হবে না। মানে আপনি যে আলুকে সেটেল করে রাখছেন, জমিনকে সেটেল করে রাখছেন, মিডিয়াকে সেটেল করে রাখছেন, সব দখল করছেন বা সেটেল করছেন, এখন আপনাদের পক্ষে নিউজ করবে, এখন আর এটাকে মব বলবে না। কিন্তু এটা যদি বাংলাদেশের জনসাধারণ করত, জুলাই আন্দোলনের পক্ষে কোনো আন্দোলন করত বা যে কোনো দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামতো, তাহলে কিন্তু এটা মব হইতো। যেরকম আমাদের বাংলাদেশ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্বভার নেওয়ার পরে বলছে বাংলাদেশে এখন আর মব হবে না। বিষয় হলো যে বিএনপির যে নেতাকর্মীরা আছে বা যেখানে সেটেলমেন্ট করতে হবে সেই জায়গায় যদি চাঁদাবাজি বা কোনো শক্তি প্রয়োগ করতে হয় সেটাকে আর মব বলা যাবে না। নির্বাচনের আগ মুহূর্তে যখন ব্যানার ফেস্টুন লাগানো হইতেছিল তখন যেমন চট্টগ্রামে নিজেদের মধ্যে নিজেদেরকে গুলি করে হত্যা করছে বিএনপি নেতাকর্মীরা, ঠিক তেমনি গতকালকে বা পরশুদিন দেখলাম চট্টগ্রামে এক বিএনপির কর্মীকে হত্যা করছে। এইসব হত্যা বা হামলার মেন উদ্দেশ্য হচ্ছে আধিপত্য বিস্তার। এত বছর অন্যরা খেয়েছে, এখন আমি খাবো। তোমরা যেরকম ওদেরকে ভয় পাইতা আমাকে ভয় পাইতে বাধ্য হবা। কারণ আমি কিন্তু না হলে একজন দুজনকে শেষ করে দিয়ে মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দিব। এটা হলো একটা বাংলাদেশের ট্রেন্ড, যেটা আপা বড় লেভেলে করছে, আপার চেলাবেলা করছে মিড লেভেলে, নিম্ন স্তর লেভেলে, ঠিক সেম পন্থায় অবলম্বন করছে আমাদের বাংলাদেশে যারা এখন বিভিন্ন জায়গায় চাঁদাবাজির জন্য, নিজের আধিপত্য বিস্তারের জন্য, নিজের 5 বছরে যে খাবে সেটার একটা ভিত্তি স্থাপন করা শুরু করেছে এই সব বাংলাদেশের অপশক্তি। এদের একটাই উদ্দেশ্য বাংলাদেশের থেকে দুর্নীতি করে চাঁদাবাজি করে বাংলাদেশটাকে শেষ করে দেওয়া এবং সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশ ব্যাংক বলেন, সচিবালয় বলেন বা পাবলিক টয়লেটের কথা বলেন, সব জায়গায় এদের আধিপত্য বিস্তার করতে হবে। কারণ আমরা ক্ষমতায় আসছি, এটাকেই গণতন্ত্র বলে। ক্ষমতা আসার আগে কত কিছু বলছে না যে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, একটা সরকার ক্ষমতায় নাই, একটা গণতান্ত্রিক সরকার যদি ক্ষমতায় না আসে তাহলে দেশে তো বৈদেশিক মুদ্রা আসবে না। এই যে যারা এসব করতেছে, যে চান্দার যে লিগ্যালিটি দিচ্ছে, তারাই কিন্তু এগুলো বলছে যে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নতি হয়। আমরা গত 54 বছর বা আমাদের এই জীবনে কখনো গণতান্ত্রিক যেটা বলা হয় সেটার মাধ্যমে এসে বাংলাদেশে প্রতিটা নাগরিকের অধিকার স্থাপন হয়নি, শুধুমাত্র কথা পর্যন্তই। তাছাড়া এই দুই দল ঘুরে ফিরে লুটপাট করা ছাড়া, ক্ষমতার আধিপত্য বিস্তার ছাড়া বা আমি ক্ষমতায় আসছি আর ক্ষমতা ছাড়বো না, এই ধরনের মেন্টালিটি ছাড়া বাংলাদেশের মানুষ আর কিছু দেখে নাই। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে মানে মাথাগুলা সরাই ফেলা হয়েছে, নিজেদের লোক দিয়েছে এবং পুলিশেও আবার ওই যে নিয়োগ দিবে। তো আপা যে কাজগুলো করতো গোপালি দিত, এখন কোন পালি দিবে এই সরকার সেটা আল্লাহই জানে। সেই জন্যই সরিয়ে দেওয়া হলো বাংলাদেশের গভর্নর আহসান এইচ মনসুরকে এবং সেখানে নিয়োগ পেল
বিএনপির মনোনীত বা বিএনপির প্রিয় তাদের দলের লোক নতুন গভর্নর মোস্তাকুর রহমান ক্ষমতা দখল করার পর এখন তারা এসে যারা মপ করে মানে ক্ষমতায় আসলো বা বাংলাদেশ ব্যাংকের বড় পদ দখল করলো, তারাই এখন আবার বলতেছে মবে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশে এটাই আমরা দেখে আসছি, একজনকে মেরে ফেলবে বা একটা জিনিস দখল করবে, একটা মানুষের ক্ষতি করে দিবে, পরে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশে গত 15 বছর মানুষ যা দেখেছে ঠিক তারই কার্বন কপি বাংলাদেশে বর্তমান মানুষ দেখবে। গত ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যে 1.5 বছর ক্ষমতায় ছিল, অনেক তার ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু রমজান মাসে দ্রব্য মূল্যটাকে তারা কন্ট্রোলে রাখতে পেরেছিল। এখন যারা ম্যাজিস্ট্রেটগুলো আছে, আমাদের পরিচিত একজন আছে, নামটা ভুলে গেছি, সে যে বিভিন্ন দোকানে গিয়ে মানে এক্সপায়ার ডেট বা দ্রব্যমূল্য বেশি রাখলো কিনা, এই বিএনপি ক্ষমতা আসার পর থেকেই তাকে ওই মার্কেটের সভাপতি, মানে এখন কারা সভাপতি হয় আপনারাই বলেন? আওয়ামী লীগের সভাপতি হবে না? যদি এখন আওয়ামী লীগ বিএনপি এক হয়ে গেছে, রাষ্ট্রপতি তাদের প্রিয়, এত বাজে বাজে কথা বলছে তারেক রহমান, খালেদা জিয়া, শহীদ জিয়াকে নিয়ে, তারপরেও তার প্রিয় ব্যক্তি হয়ে গেছে রাষ্ট্রপতি এবং আস্তে আস্তে সবাইকে ফুলের মালা। সেদিন পত্রিকায় দেখলাম আওয়ামী লীগ থেকে জেল থেকে ছাড়িয়ে বা ছাড়া পাইছে, এখন বিএনপি ক্ষমতা আসছে, তাদের কমিটমেন্টই ছিল তোমরা নির্বাচনে ভোট দিয়ে আমাকে নিয়ে আসবা, আমরা তোমাদেরকে আস্তে আস্তে সেটেল করব। তো এক আওয়ামী লীগ নেতা ছাড়া পাইছে, বিএনপি নেতা যে ফুলের শুভেচ্ছা দিয়েছে আর কি, ফুল নিয়ে যায়। তো বাংলাদেশে এখন আওয়ামী লীগ বিএনপি এক হয়ে গেছে। আমি আগেও বলছি, এখন বাংলাদেশে দুইটা দল, বিএনপি আওয়ামী লীগ হলো একটা দল, আর আরেকদিকে হচ্ছে বাংলাদেশের জনগণ এবং জামাত ইসলাম, এনসিপি বা 11 দলীয় জোটে যারা আছে তারা। আজকের পত্রিকা পড়তেছিলাম, আমি প্রতিদিন প্রায় 5-6টা পত্রিকা পড়ি রাতে অফিস শেষে বাসায় আসার পর। নির্বাচনের আগে অনেক দেখছি জামাতকে ভোট দিলে বউদেরকে তালাক দিতে বলছে, বাসা পাহারা দিতে বলছে, জামাতকে ভোট দিলে জাহান্নামে যাবেন, অমুক বাড়ি, মানে বিএনপির এক নেতার বাড়ি হলো আপনার মানে কাবার ঘর মনে করে, মদিনা মনে করে এক নেতা বলতেছে, মানে বিভিন্ন বলছে জামাতকে ভোট দিলে আপনার জাহান্নামে যাবেন। জামাত ওই যে হেফাজতের আমিরও বলছে যে জামাতকে ভোট দেওয়া নাকি মানে নাজায়েজ হবে। এনাকে আবার কিন্তু ওই যে আপনার উপদেষ্টা যে ছিল, ধর্ম বিষয়ক উপদেষ্টা হিসেবে ওনাকে নিয়োগ দিতে চেয়েছিল জামাত ইসলাম, তাকে রিকমেন্ড করছিল। যদিও তার এই কথায় জামাতে কোনো বিবৃতি দেয় না, কারণ কত কিছুতে কত কিছু বলবে। এই যে তন্নির মতন মেয়ে শরীর দেখে দেখে জামা কাপড় বিক্রি করে, মানে এদের প্রস ট্রস আর কি, না? তো এদের মতন মেয়েরা আয়সা আবার আর এক প্রস, নীলা ইসরাফিল না কি জানি আছে, ওই যে ইলিয়াস হোসেন একটা ভিডিও ছাড়ছিল, কোন দেশে যায় যেন বিড়া বিকিনি পইরা আপনার ভিডিও করতেছে। তো এরা আবার ওই এমপি ইলেকশন করছে বাংলাদেশে। তো এরা আবার দেখা করে হলো মির্জা আব্বাসের সাথে। তো এই ক্রসরা হলো জামাতের বিরুদ্ধে প্রেস ব্রিফিং করে যে জামাতকে বাদ দিয়ে দাও। তো বাংলাদেশের কি অবস্থা, প্রসমস আইসা জামাতকে বাদ দিতে বলে, দিতে তো চাইবেই। প্রসমসরা তো ব্যবসা ভালো করতে পারবে না যদি জামাত ইসলাম বিরোধী দলে থাকে বা একটা ভালো পজিশন থাকে বা সরকার গঠন করে। এই জন্যই এদের মতন যারা আছে প্রত্যেকে সব জায়গায় এই ধরনের মানুষগুলাই সেটেলমেন্টে আছে। এই জন্যই জামাতকে জনগণ ভোট দিয়ে ক্ষমতা আনতে চাইলেও এই যে সিস্টেমটা, এই সিস্টেমগুলোর জন্য বাংলাদেশে ভালো দল বা বাংলাদেশের পক্ষের শক্তি ক্ষমতা আসতে পারে না। একটা ভিডিও দেখতেছিলাম একটা আন্দোলনে, সেখানে একটা মেয়ে বলতেছে, তারা আমরা কিছু সমাজে দেখি যে কিছু বেশ্যা আছে, তারা এটা তাদের পেশা, স্বাভাবিক, তারা একটা অ্যামাউন্টের প্রতি বেচা যায়। এখন দেখতেছি এইসব মিডিয়ার মধ্যে আর বেশার মধ্যে কোনো ডিফারেন্স নাই, দুটোটা একই সমাজ। একজন কাপড় খুলে কাজ করে, একজন কাপড় পরে কাজ করতেছে, শুধু ডিফারেন্স হচ্ছে একটু। ওরা হলো বৈধ প্রস, আর যারা সাংবাদিক, মানে বাংলাদেশের যে 99% সাংবাদিক আছে এখন দালালি শুরু করছে, এরা হলো জামা কাপড় পরা প্রস অ্যান্ড ক্রস। মানে বুঝে নেন আর কি, কথা একটু অন্যভাবে বলতে হয়। একটা নিউজ দেখলাম পত্রিকাতে, দাঁড়িপাল্লায় ভোট দেয়া বউকে তালাকের নির্দেশ বিএনপি এমপির, সংবিধান প্রণেতা। কাদেরকে আপনারা সংবিধান প্রণেতা বানাইছেন? মানে সবটা তো চুরি করে নাই। ধরেন একটা আসনে কথার কথা 50,000 ভোট আছে, 20,000 তো ভোট দিছে নাকি না, বাকি 10-15,000 চুরি বাটপারি করে জিতছে অনেকে অনেক আসনে, বিভিন্ন নিউজ আমরা দেখতে পাচ্ছি। তো এই এমপি কি বলছে একটু পড়ে শুনে আপনাদেরকে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে যেসব নেতাকর্মীর বউ দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে, তাদের বউকে তালাক দেওয়ার নির্দেশ দিয়েছে কুমিল্লা 10 আসনের এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া। গত মঙ্গলবার লালমাই উপজেলা বাগমারা বাজারে দেয়া বক্তব্যে নেতাকর্মীদের এ নির্দেশনা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। তার মানে বুঝেন এরা কিন্তু কেন্দ্রীয় পর্যায়ে আছে।
এই যে লোকটা এই এমপিটা বলে দিছে মুখ দিয়ে আর অন্যরা বলে নাই, এটাই পার্থক্য। তাছাড়া এদের মেন্টালিটি সবারই এক, কেউ বলে কেউ বলে না। অল্প 0.1% তো সব দলই ভালো মানুষ থাকে, সেটা আওয়ামী লীগেও আছে বিএনপিতেও আছে না। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 1 মিনিট 44 সেকেন্ডের ওই ভিডিওতে মোবাশ্বের আলম ভূঁইয়াকে বলতে শোনা যায়, এগুলাই বলে আমি কি করতাম, সে নাকি কথা দিয়ে ফেলেছে, তাই তুই হেতেরে তালাক দিয়ে দে। যে বউ স্বামীর কথা শোনে না, স্বামীকে মানে না, এমন বউকে তালাক দিয়ে দে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার দলের কিছু মুনাফিক আছে যারা বিএনপি করে কিন্তু ভোট দিয়েছে দাঁড়িপাল্লায়, অর্থ দিয়েও জামাতকে সহযোগিতা করেছে। আবার কেউ কেউ যারা বিএনপির নেতা হলেও তাদের বউ ভোট দিয়েছে জামাতকে। বিএনপির মনোনয়নে নির্বাচিত এমপি বলেন, যারা নির্বাচনের আগে আমার বিরোধিতা করেছে তারা এখন ঢাকায় যাইয়া আমার লগে সেলফি তোলে, সেলফি তুইলা দোষ ঢাকতে চায়। আমি বলি, আরে চিটিং, তুই এতদিন কই ছিলি, নির্বাচনের দিন কই ছিলি? তিনি আরো বলেন, আমার কাছে পাত্তা না পাইয়া এই হাইব্রিডগুলো আমার বদনাম করে, বলে কি না নেতা খারাপ ব্যবহার করে। তো এই হলো আমাদের বাংলাদেশ। বাংলাদেশে আপনি একটা অবস্থানে আছেন, সেই অবস্থানে আপনার কীরকম হওয়া উচিত বা আপনাদের ধ্যান ধারণা কী? মানে বাংলাদেশে যে আগে সেটেলমেন্ট ছিল সেই সেটেলমেন্টে চলবে, শুধু মাঝে মাঝে দেখবেন যে সত্যি কথা বের হয়ে যাবে। এদের মানে সবার মনের মধ্যে কি বসবাস করে, এদের ভবিষ্যৎ প্ল্যান কি, আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন। আপা যেরকম 15 বছরে যে প্রথম 5 বছর ক্ষমতা ছিল তখন কিন্তু খালেদা জিয়াকে একটু মানে ভয় পাইতো বা তাকে নিয়ে নির্বাচন বা আলোচনা যেন করতে চেয়েছিল। পরের বার যখন বিনা ভোটে ক্ষমতায় আসলো, দেখলো কিরে আমার তো কোনো ঠেকাইতে পারে না, তারপরে এবার তো আর বেশি সুরেচার হলো। তো আস্তে আস্তে যদি এদেরকে আপনারা এইভাবে সহ্য করেন বা বাংলাদেশের মানুষ যদি সহ্য করে, তো জনগণ বলে যে এরাও আপার মতন হয়ে যাবে একটা সময়। এই 5 বছর আসছে, যদি এখানে যতটা চাঁদাবাজি করে মানুষকে হত্যা করে চাঁদা তুলতে যায় বা এই ধরনের কথা বলে বলে যদি বাংলাদেশের বিরোধী দল বা জনগণ যদি রিয়্যাক্ট না করে, তাহলে কিন্তু তারা ভবিষ্যতে এর থেকে আরও বেশি কঠোর হবে, যেরকম আপা হয়েছিল। আমাদের জ্বলন্ত উদাহরণ হচ্ছে আপা, যে বাংলাদেশে মানে একটা 15 বছরের ভয়ের রাজত্ব তৈরি করছিল। এরাও কিন্তু আসার পর দেখবেন সেট আপ করতেছে সব জায়গা, যাতে এরা ভালো মতন দমন করতে পারে। বাংলাদেশে যে ভোকালগুলো আছে আস্তে আস্তে সবাইকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। এই ধরেন নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ বা যারা ভয়েস ইউজ করতেছে, যদিও তাদের একটু কমে গেছে, কারণ ক্ষমতায় আসতে জানে যে কোনো সময় কিছু হইতে পারে, তারপর যতটুকু বলতেছে দেখবেন এটাও কমে গেছে। বাংলাদেশে এই যে ভয়ের রাজত্ব, বিএনপি যখন ক্ষমতায় ছিল না তখন বলতো যে বাক স্বাধীনতা, গণতন্ত্র, সব ভালো ভালো কথা বলতো, আমরা তখন বিএনপিকে সাপোর্ট করতাম। যেই ক্ষমতা আসছে সেই আপা হয়ে গেছে, মানে আপার থেকে বেশি হয় নাই কিন্তু কাছাকাছি চলে আসছে। আর আপার মতন সুযোগ সুবিধা বা তাদের যে প্ল্যান, মানে আপার প্ল্যানে যদি তারা আগায় তাহলে আপার মতনই হয়ে যাবে। এই জন্যই তো অনেকে বলে যে আপাকে এখনও এরা ভয় পায় না, তা না হলে রাষ্ট্রপতিকে কেন লিয়াজু করে চলতেছে, মানে এত আদর যত্ন। তারেক রহমান, তারপরে খালেদা জিয়া, জিয়াউর রহমানকে নিয়ে কি বাজে বাজে কথা বলছে, এই আওয়ামী লীগ নেতারা জামায়াত রহমানকে নিয়ে কি বাজে বাজে কথা বলছে, মানে এমন কোনো বাজে কথা নাই যে বলে নাই, তাদেরকে কাছে টেনে নিচ্ছে। কিন্তু তাদেরকে যারা সাপোর্ট করতো তাদের ওই সময় বিপদের সময়, তাদেরকে দূরে ঠেলে দিয়ে ওই আপা বাহিনীর লোকজনকে কাছে টেনে নিচ্ছে। এর মানে হচ্ছে মানে আপার ফর্মুলাই বাস্তবায়ন করতে চায়, মানে আপার যে দেখানো পথ সেই পথে তারা এগিয়ে যেতে চায়। আপনাদের টাইটেল পড়ে শোনাই, মানে যে বলছিল তারেক রহমানের নাম নেওয়ার আগে অজু করতে হবে, সে বরকতুল্লাহ বুলু বলছে বিএনপি ক্ষমতায় আসায় দ্রব্যমূল্য কমতে শুরু করেছে। বরকতুল্লাহ বুলু, সে কোন দেশ থেকে বলতেছে? আমার মতন কি বিদেশ থেকে বলতেছে? সে বাংলাদেশে নাই। দেখেন, এরকম দলকানা বা এই ধরনের মিথ্যাচার বাংলাদেশের মানুষকে এতে আরও বেশি খেপে যায় না? আপার পতন কেন হয়েছিল জানেন? মানুষের সাথে এই ধরনের মিথ্যা কথা বলার জন্য। বাংলাদেশের নেতারা সমান সমান না, মানে ওই যে পিনাকিদের একটা ভিডিও দেখলাম, সে বলল যে ওই যে আপনার ইনকিলাব জিন্দাবাদ নিয়ে কথা বলছে সুলতান সালাউদ্দিন টুকু, তার বিয়েই নাকি শেখ সেলিম। বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগের এই যে এমপিরা হয় বা তাদের যে নেতারা আছে, ছেলে মেয়েদের বিয়ে দিয়ে খুব আরামে এসে থাকে, যে দলই ক্ষমতায় থাকুক না কেন। মাঝখান দিয়ে বিএনপি নেতাকর্মীরা মরে, আবার মাঝখান দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মী মরতে দেখি নাই। মানে ওরা তো যাই হোক, একটা ভিডিও দেখলাম জাপানের একটা স্কুলে ক্লাসের মধ্যে ওসমান হাদিকে নিয়ে একটা সং, মানে একটা ভিডিও ক্রিয়েট করছে, ওইটা সবাই শুনতেছে বাংলায় সাবটাইটেল সহ। ডাইনাসরকে চেনার ওই
এবং যে শিক্ষক বা ছাত্র যারা আছে সবাই মনোযোগ দিয়ে শুনতেছে। ওসমান হাদি মানে বাংলাদেশ, সেই বাংলাদেশের শহীদ ওসমান হাদির 9বার যে তদন্ত রিপোর্ট পিছালো, সাগররনি হত্যাকাণ্ডের যে রিপোর্ট পিছানো একটা নিয়মের ধারায় চলে আসছে, ঠিক সেই ধারায় চলে আসছে ওসমান হাদির যে তদন্ত রিপোর্ট পিছাইতে আছে। বাংলাদেশে যদি শহীদ ওসমান হাদির বিচার না হয় সেখানে বাংলাদেশ ব্যর্থ, সেখানে বাংলাদেশ ব্যর্থ। যত চাওয়াবাজি করেন না কেন আপনারা, বাংলাদেশে ওসমান হাদির যদি বিচার না হয়, ওসমান হাদি মানে বাংলাদেশ, ওসমান হাদিকে যারা হত্যা করছে এদের পিছনে যারা ছিল তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, এবং এর পিছনে কোন বড় বড় শক্তি আছে, আপনাদের মধ্যেও কেউ আছে কিনা সেটা বের করতে হবে। ওসমান হাদি হত্যার বিচার চাই। ওসমান হাদি মানে বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।